চলুন শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ডিয়া ইটস লোকেশান, ভারত এবং তার যে লোকেশান সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখান থেকে আপনাদের যা প্রশ্ন আসে সেটা হতে পারে প্রাইমারি টেট বা আদার্স যে কোনো টেট, বা হতে পারে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ও সব ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সামনে যা এক্সাম আছে ও সব হয়ে যাবে। কেমন? তো প্রথম থেকে ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং ইন্টারেস্টিং জায়গা, আস্তে আস্তে আমরা বিষয়গুলোকে পড়বো, আস্তে আস্তে জানবো, দেখবেন বুঝতে পারলে অবশ্যই ভালো লাগবে আর কি। কেমন? এবং যে জায়গায় মানে কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটু জানাবেন। কেমন? আর একটা কথা, একটু লিখে জানাবেন না, ঠিক আছে? কেননা আজকে আমার ফোনে একটু সমস্যা হয়েছে। কেমন? মানে ফোন আর চলছে না আর কি। ঠিক আছে, তো ফোনে একটু সমস্যা হয়েছে, তো ফোন দিয়ে জয়েন করা। হ্যাঁ, তো একটু জানাবেন আর কি, আপনারাই ভয়েস করে জানাবেন যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। কেমন? হ্যাঁ, রেকর্ডিং অন করেছি, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। হুম, তো চলুন শুরু করছি ক্লাস। তো আমি যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম, মানে ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম, সেদিন বলেছিলাম আমাদের যে পৃথিবীটা আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে বা 225 মিলিয়ন বছর আগে, তাই না, 225 মিলিয়ন MILLIONS মিলিয়নস ইয়ার্স এগো কেমন ছিল পুরো যে ল্যান্ড ফর্মটা, পুরো যে স্থলভাগটা একটা ভাগে বিভক্ত ছিল। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছিলাম প্যানজিয়া, তাই না? সেটাকে আমরা কি বলছিলাম? প্যানজিয়া। আর পুরো যে জলভাগটা যেটা ছিল সেটাকে আমরা কি বলছিলাম? প্যানথালাসা, তাই না? পুরো যে জলভাগটা ছিল সেটা কি ছিল? প্যানথালাসা। এবং তার পরবর্তীকালে কি হলো, প্রায় তার 150 মিলিয়ন ইয়ার্স এগো আমরা যদি বলি, তাই না, তারপরে কি হলো, এই যে প্যানজিয়া যেটা, সেই প্যানজিয়া দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। কেমন? এবার এই যে পুরো ল্যান্ড ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্যানজিয়া। কেমন? এবার এই প্যানজিয়া দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? এবার এই প্যানজিয়া দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো ল্যান্ড গঠন করলো। উপরের যে ল্যান্ডটা সেটাকে আমরা বলছি লরেসিয়া ল্যান্ড, ঠিক আছে, LAURSASIA, লরেসিয়া ল্যান্ড। আর নিচে রয়েছে কি? গন্ডোয়ানা ল্যান্ড। এই দুটো ল্যান্ডে বিভক্ত হলো। কেমন? তারপর আস্তে আস্তে কি হলো, তারপর আস্তে আস্তে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আস্তে আস্তে এদিকে যেতে শুরু করলো, এদিকে যেতে যেতে এই যে লরেসিয়ার যে ল্যান্ড রয়েছে, সেই লরেসিয়া ল্যান্ড গিয়ে ধাক্কা খেলো, এর ফলে এই যে জায়গাটাই এই ভারতের এই যে অংশটা এই জায়গায় গিয়ে ধাক্কা খেলো। এর ফলে এখানে কি তৈরি হলো? হিমালয় তৈরি হলো, তাই না? আর এটাই হচ্ছে কি আমাদের ভারত, তাই তো? এই যে অংশটাই হচ্ছে আজকের বর্তমানে আমাদের ভারত। এবং পরবর্তীকালে যখন আপনাদের বোঝাবো, তখন যে কিভাবে তৈরি হলো তার একটা 3D ইমেজ বা একটা ভিডিও আপনাদের দেখাবো। কেমন? এই টুকরোটা গিয়ে যখন এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর তার নিচে কী ছিল? টেথিস সাগর। সেই টেথিস সাগরের যে পলি বালি নুড়ি যা ছিল, একদম পর ভাঁজ খেতে আমাদের হিমালয় পর্বত তৈরি হলো। কেমন? তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। কেমন? যেটা অবশ্যই গন্ডোয়ানা পার্টের অংশ। তাহলে প্রশ্ন এখান থেকে একটাই আপনাদের আসে, আর সেটা আপনাদের বোঝানোর জন্যই এতটুকু বোঝানো যে ইন্ডিয়া লরেসিয়া ল্যান্ড নাকি গন্ডোয়ানা ল্যান্ড, কোন ল্যান্ডের অংশ। কেমন? তাহলে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ গন্ডোয়ানা ল্যান্ড, তাই না? গন্ডোয়ানা ল্যান্ডের এটা অংশ। কেমন? এটা হচ্ছে এখান থেকে আপনাদের একটাই প্রশ্ন, এবং এটাই আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। আশা করছি ক্লিয়ার হলো। কেমন? অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত, আমাদের মাতৃভূমি, সারে জাহা সে আচ্ছা, তাই না? এবার আমরা পৃথিবীর ম্যাপে যদি দেখি, ঠিক আছে, পৃথিবীর ম্যাপে যদি দেখি, মানে আজকের বর্তমান সময়ে এই হচ্ছে আমাদের ভারত, তাই না? এই হচ্ছে আমাদের ভারত। এবার আমি যখন পৃথিবী পড়াতে গিয়ে আমাদের পৃথিবীটাকে কতগুলো দ্রাঘিমাংশ এবং কতগুলো অক্ষাংশে আমরা ভাগ করেছিলাম, তাই না? দ্রাঘিমাংশ এবং অক্ষাংশে আমরা ভাগ করেছিলাম। পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা টানা হয়েছে, একদম মাঝ বরাবর, আমি কালারটা একটু রেড নিই, পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা টানা হয়েছে সেই রেখাটাকে আমরা কি বলছি? সেই রেখাটাকে আমরা বলছি ইকুয়েটর বা নিরক্ষরেখা,
তাই না? এবং অবভিয়াসলি এটা কি, এটা হচ্ছে একটা অক্ষরেখা, তাই না? ইকুয়েটার বা নিরক্ষরেখা বা বিষুবরেখা এটা হচ্ছে কি একটা অক্ষরেখা। এবার এই যে ইকুয়েটার বা এই যে অক্ষরেখাটা কি করলো, আমাদের পৃথিবীটাকে দুটো গোলার্ধে ভাগ করলো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি নর্থ, NORTH, নর্থ হেমিস্ফিয়ার, নর্থ হেমিস্ফিয়ার, তাই না? আর নিচে হচ্ছে কি সাউথ হেমিস্ফিয়ার, সাউথ হেমিস্ফিয়ার। এই দুটো গোলার্ধে ভাগ করলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তাই না? তাহলে এখান থেকে আমরা এই কথাটাই লিখবো যে আমাদের যে ভারত কোন গোলার্ধে অবস্থিত, ভারত অক্ষাংশ অনুযায়ী, আচ্ছা আরেকটু আমি কথাটাকে সাজিয়ে লিখছি যে ভারত অক্ষাংশ অনুযায়ী, অক্ষাংশ অনুযায়ী, ভারত অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে অবস্থিত, ভারত অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে অবস্থিত। আশা করছি এটা বোঝা গেল, তাই না? তারপর আবার কি টানা হলো, তারপর আমরা দেখব যে আমাদের দ্রাঘিমা রেখা টানা হলো। এবার এগুলো কেন টানা হলো, কিসের জন্য টানা হলো, এগুলো আমি অক্ষরেখার ক্লাসে বুঝিয়েছি যে কোনো একটা স্থান, সেই কোনো একটা স্থানের এক্স্যাক্ট লোকেশান জানার জন্য, তাই না? যেমন মনে করুন আমাকে এখানে নিয়ে এসে কেউ ফেলে দিল, এই জায়গায় নিয়ে ফেলে দিল। এবার আমাকে যদি কেউ ফোন করে আর কি, ঠিক আছে, যে তুই কোথায় আছিস বল তো, তোকে আমি গিয়ে উদ্ধার করে নিয়ে আসবো, ঠিক আছে? তখন আমি যদি বলি এত ডিগ্রি নর্থে আছি এবং এত ডিগ্রি সাউথে আছি, এত ডিগ্রি ইস্টে আছি, ওয়েস্টে আছি, আমি যদি এক্স্যাক্ট লোকেশানটা যদি বলতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে উদ্ধার করা সম্ভব হবে, তা নাহলে উদ্ধার করা সম্ভব হবে না। তাহলে এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলো এই জন্যই টানা হয়েছে, যাতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা দেশ অঞ্চল সমূহের সঠিক যে অবস্থান, সেই সঠিক অবস্থান সম্পর্কে যাতে আমরা জানতে পারি বা অবগত হতে পারি। কেমন? তাহলে অক্ষাংশ অনুযায়ী, এবার অক্ষাংশ তো অনেকগুলো টানা হয়েছে, তাই না? ট্রপিক অফ ক্যান্সার, ক্যাপ্রিকর্ন, তারপর আর্কটিক, আন্টার্কটিক, এগুলো সব টানা হয়েছে, আমরা পড়েছি এগুলো। তাহলে অক্ষাংশ অনুযায়ী আমাদের পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। আমরা ভারত থেকে দেখতে পাচ্ছি যে উত্তর গোলার্ধে অবস্থিত। কেমন? তারপরে কিছু দ্রাঘিমাংশ টানা হলো, মানে কিছু দ্রাঘিমা রেখা টানা হলো আর কি। তার মধ্যে প্রধান যে দ্রাঘিমা রেখাটা তার নাম কি, প্রাইম মেরিডিয়ান বা নিরক্ষরেখা, তাই না? এটাই হচ্ছে কি আমাদের প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান, বা আমরা এটাকে বলতে পারি মূল মধ্যরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি, মূল মধ্যরেখা। তাহলে এই মূল মধ্যরেখা কি করলো, আমাদের পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করলো, তাই না? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইস্ট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার বা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার, আর একটা বলতে পারি আমরা ইস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভারত অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে, তাই না? ভারত অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে, আর দ্রাঘিমাংশ অনুযায়ী, দ্রাঘিমাংশ অনুযায়ী, তাহলে দ্রাঘিমাংশ অনুযায়ী কোন গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে। পূর্ব গোলার্ধে অবস্থিত। এইটুকু বোঝা গেছে কিনা বলুন, গোলার্ধে অবস্থিত। দ্রাঘিমাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে সরি, অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে আর দ্রাঘিমাংশ অনুযায়ী পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ আমরা দেখবেন সেই ছোট্টবেলায় ভূগোল বইয়ে পড়তাম যে ভারত উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ, ভারত উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। কেন ভারতকে উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ বলা হচ্ছে, তার প্রমাণ এই তো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তাই না? এটুকু থেকে বলুন কারোর যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে। চলুন পরবর্তী স্লাইড। তাহলে আমরা দেখে নিই, ঠিক আছে, এর অবস্থানটা ঠিক কোন জায়গায়, ঠিক আছে, কত ডিগ্রি অক্ষরেখা থেকে কত ডিগ্রি অক্ষরেখা, তাই না? তাহলে এখানে আপনারা ম্যাপটা দেখেই বুঝতে পারছেন, তাই না? এখানে আমি একটু বোঝাচ্ছি জিনিসটাকে।
এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। মাঝ বরাবর কোন রেখা রয়েছে? মাঝ বরাবর রয়েছে ইকুয়েটর। ইকুয়েটর বা নিরক্ষরেখা, যার মান কত ডিগ্রি? যার মান হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এবার উত্তর গোলার্ধে কতগুলো টানা হয়েছে? এর এর উপরের দিকটা কি? এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে কি সাউথ। নিরক্ষরেখার মান হচ্ছে কি 0 ডিগ্রি। তারপর 1 ডিগ্রি উত্তর, 2 ডিগ্রি উত্তর, 3 ডিগ্রি উত্তর, 4 ডিগ্রি উত্তর করতে করতে উপরে কতগুলো টানা হয়েছে? উপরে টানা হয়েছে 90 ডিগ্রি পর্যন্ত। একই রকমভাবে নিচে কতগুলো টানা হয়েছে? নিচেও টানা হয়েছে 90 ডিগ্রি পর্যন্ত, তাই না? 1 ডিগ্রি দক্ষিণ, মানে নিচের দিকে আসলে 1 ডিগ্রি দক্ষিণ, 2 ডিগ্রি দক্ষিণ, 3 ডিগ্রি দক্ষিণ, 4 ডিগ্রি দক্ষিণ, এরকম করে, তাই না? এবার ঘটনাটা কি ঘটেছে? যখন এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি করতে করতে যখন 8 ডিগ্রি 4 মিনিটে গিয়ে যখন পৌঁছেছে, কোথায় গিয়ে পৌঁছেছে? 8 ডিগ্রি 4 মিনিট। কেমন? 8 ডিগ্রি 4 মিনিট। এখন প্রশ্ন হবে যে স্যার তাহলে মিনিটটা কি, তাই না? এই যে 8 ডিগ্রি, তার দেখুন তারপরে একটা 4 লেখা আছে, মাথায় একটা দাগ দেওয়া আছে, এটা মানে হচ্ছে মিনিট, তাই না? এই মিনিটটা কি? এই মিনিট হচ্ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মাঝে তো কিছু একটা অংশ আছে, তাই না? যেমন এখানে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এর মাঝে কি রয়েছে? এর মাঝে 60 করে মিনিট রয়েছে, 60 করে মিনিট আছে। যেমন আমরা ঘড়িতে যখন ঘড়ি দেখি তখন 1 ঘন্টা থেকে 2 ঘন্টাতে যেতে গেলে 60 মিনিট আমাদেরকে অতিক্রম করতে হয়, ঠিক এখানেও সেরকম 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যেতে গেলে আমাদেরকে 60 মিনিট অতিক্রম করতে হয়। তাহলে এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করতে করতে যখন 8 ডিগ্রি 4 মিনিটে যখন গেছে, 8 ডিগ্রি 4 মিনিটে যখন গেছে, তখন কিন্তু আমাদের যে লাক্ষাদ্বীপ রয়েছে, লাক্ষাদ্বীপের একদম লাক্ষাদ্বীপ কেন বলছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম একদম দক্ষিণতম বিন্দু, সেটাকে আমরা কি বলছি? একদম দক্ষিণতম বিন্দু, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা হ্যাঁ ইন্দ্রা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট, সেটা পাওয়া গেছে। কেমন? ইন্দ্রা পয়েন্ট, পিগমেলিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট, সেটা আমরা পরবর্তীতে বলবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ভারতবর্ষ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, এগুলো কিন্তু সব উত্তর, তাই না? এগুলো সব উত্তর। তাহলে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে কত ডিগ্রি উত্তরের মধ্যে অবস্থিত? 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট উত্তরের মধ্যে অবস্থিত অক্ষাংশ অনুযায়ী। আশা করছি বোঝা গেল, তাই না? তাহলে অক্ষাংশ অনুযায়ী 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হচ্ছে আমাদের ভারত, অক্ষাংশ অনুযায়ী। আর দ্রাঘিমাংশ অনুযায়ী যদি দেখি তাহলে, আচ্ছা এখানে ওয়েস্ট লেখা আছে, ওয়েস্টটা হবে না, এটা হবে ইস্ট। কেমন? এটা ইস্ট হবে। 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট এর মধ্যে অবস্থিত হচ্ছে আমাদের ভারতবর্ষ। কেমন? তাহলে এখানে আমি কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের লিখে দিচ্ছি, এবং কথাগুলো লেখা ছিল আর কি, এবং আগেকার যে নোটটা সেটা ছিল ওয়ার্ডে বানানো, সেখানে কথাগুলো লেখা ছিল। তাহলে 1 মিনিট আমি বলে দিই, তারপর জিজ্ঞাসা করছি। অক্ষাংশ অনুযায়ী অক্ষাংশ অনুযায়ী 8 ডিগ্রি 4 মিনিট থেকে উত্তর, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর দ্রাঘিমাংশ অনুযায়ী 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এবার বলুন কার কি প্রশ্ন ছিল? হ্যাঁ বলছি, আন্দামান থেকে ধরলে তোমার 6 ডিগ্রি 45 মিনিট হবে স্যার। আন্দামান, ও হো, সরি। হ্যাঁ, এখানে একটা গল্প আর কি, একদম স্যার, থ্যাংক ইউ। মানে আন্দামান থেকে ধরলে, ঠিক আছে, এটা হচ্ছে মূল ভূখণ্ড, একদম। এটা হচ্ছে আপনার মূল ভূখণ্ড।
মূল ভূখণ্ড বললে এটা হবে 8°4', ঠিক আছে। আর যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যদি ধরা হয় তাহলে সেটা কত হয়ে যাবে 6°45', 6°45', কেমন। আর আমাদের এখান থেকে কিরকম কি কোশ্চেন আসতে পারে একটু হাইলাইট করে দেবেন। অবশ্যই আমি প্রশ্ন করিয়েও দেবো আপনাদের, কেমন। প্রশ্ন কেমন কি আসতে পারে সেটা আপনাদের করিয়েও দেওয়া হবে, কোনো চিন্তা করবেন না, কেমন। স্যার ওটা কি 37°6' নর্থ নাকি? 37°6', হ্যাঁ 37°6' উত্তর, তাই না, 37°6' উত্তর, এর মধ্যে অবস্থিত আমাদের ভারতবর্ষটা। মানে যদি মূল ভূখণ্ড বলে তাহলে মূল ভূখণ্ডের 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশের মধ্যে আমাদের ভারতবর্ষ অবস্থিত, কেমন। আর যদি দ্রাঘিমাংশ অনুযায়ী বলে তাহলে দ্রাঘিমাংশ অনুযায়ী 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব, এর মধ্যে অবস্থিত হচ্ছে আমাদের ভারতবর্ষ, কেমন। এবার এখানে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, আগে ওই দ্রাঘিমাংশ অক্ষাংশের ক্লাসটা অবশ্যই একবার করে আসবেন, তারপর এটা করবেন, দেখবেন এই জায়গাটা অন্তত আর সমস্যা থাকবে না আপনার, কেমন। এবং এই যে পৃথিবীর যে পৃথিবী বলছি সরি, আমাদের যে ভারত রয়েছে, ভারতের মাঝ বরাবর একটা রেখা গেছে, তাই না, সে রেখাটার নাম কি, এই যে রেখা যেটা গেছে সেটা হচ্ছে কর্কটক্রান্তিক রেখা। কর্কটক্রান্তিক রেখা। হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার, বাংলায় বলছি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, কেমন। এবং কোন কোন স্টেটের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটা আমরা জানবো একটু পরে, কেমন। ওখান থেকেও আপনাদের প্রশ্ন আসে। তার আগে এর যে আমরা এক্সটেনশন সেটা আমরা দেখে নিই। যদি আমরা উত্তর, এই একদম উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত যদি দেখি, ঠিক আছে, মোট কত কিলোমিটার এর দৈর্ঘ্য, মোট হচ্ছে 3114 কিলোমিটার, কেমন, 3114 কিলোমিটার। অর্থাৎ আমি যদি বলি একদম নর্থ থেকে একদম সাউথ পর্যন্ত, মনে করুন আপনি কন্যাকুমারিকাতে গাড়ি স্টার্ট করলেন, ঠিক আছে, কন্যাকুমারিকা একদম সাউথে, কন্যাকুমারিকাতে আপনি গাড়ি স্টার্ট করলেন, আপনি যাবেন কোথায়, একদম জম্মু কাশ্মীরে, একদম উপরে যাবেন, আপনাকে কতটা ট্রাভেল করতে হবে 3114, আচ্ছা 3100 না কত দেখলাম ওটা, 3214, হ্যাঁ 3214 কিলোমিটার, কেমন, 3214 কিলোমিটার আপনাকে ট্রাভেল করতে হবে। অর্থাৎ আমি যদি বলি একদম এখানে রয়েছে নর্থ, এখানে রয়েছে সাউথ, নর্থ এবং সাউথের এক্সটেনশন যদি আমি বলি 3214 কিলোমিটার। আর আমরা যদি ওয়েস্ট টু ইস্ট যদি দেখি কতটা এক্সটেনশনের 2933 কিলোমিটার, কেমন, আশা করছি বোঝা গেছে। এই যে 2933 কিলোমিটার। এরপরে এই যে কোন কোন স্টেটের মধ্য দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখাটা গেছে, কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5° নর্থ, এটা কত হবে 23.5°। একটু বলুন স্যার একবার, কোন জায়গাটা স্যার বলুন, কতটা এক্সটেনশন করেছে। হ্যাঁ এখানে রয়েছে কি নর্থ, এই যে নর্থ, আর এখানে রয়েছে সাউথ। নর্থ থেকে সাউথ পর্যন্ত এর যে এক্সটেনশন যদি আমরা দেখি সেটা হচ্ছে 3214 কিমি, কেমন। আর এদিকে গুজরাট থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এর যদি এক্সটেনশনটা যদি দেখি, মানে এর দূরত্বটা যদি দেখি, একদম পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর দূরত্ব যদি দেখি সেটা হচ্ছে 2933 কিলোমিটার। আর একদম উত্তরতম বিন্দু থেকে একদম দক্ষিণতম বিন্দুর যদি দূরত্ব যদি দেখি তাহলে সেটা হচ্ছে 3214 কিলোমিটার। এবং পরবর্তীতে পড়বো আমরা, কেমন, যে একদম উত্তরতম বিন্দুর নাম কি, দক্ষিণতম বিন্দুর নাম কি, পূর্বতম বিন্দুর নাম কি, পশ্চিমতম বিন্দুর নাম কি, এগুলো আমরা পড়বো। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা কোন কোন স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কেমন। তাহলে কর্কট ক্রান্তি রেখা আপনারা দেখতেই পাচ্ছেন। তার আগে এখানে একটা কথা বলি, আপনাদেরকে ম্যাপটাকে লার্ন করতে হবে, ম্যাপটাকে শিখতে হবে। আচ্ছা ভাস্কর স্যারকে আপনাদেরকে ম্যাপ শিখিয়েছে, ম্যাপটাকে মুখস্থ করা? না না, আচ্ছা ম্যাপ তাহলে এখনও হয়নি, ঠিক আছে, দেখা যাক, আমি পরের দিন হয়তো করিয়ে দেবো, কেমন। তো ম্যাপ
আপনাদেরকে শিখতে হবে আর কি, তা নাহলে প্রশ্নের আনসার করা একটু কঠিন রয়েছে। কেননা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে ম্যাপ জানতে হবে, মানে ম্যাপ যদি আপনার পুরোপুরি জানা থাকে সেখান থেকেই 20টার মধ্যে 4টে প্রশ্নের আনসার আপনি করে আসতে পারবেন। কেমন, ম্যাপ পুরোপুরি জানতে হবে। তো কতগুলো স্টেট, এটা হচ্ছে কি আপনাদের গুজরাট, তাই না, এটা হচ্ছে রাজস্থান, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে ছত্তিশগড়, এটা হচ্ছে আপনাদের ঝাড়খণ্ড, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ত্রিপুরা, আর এটা হচ্ছে মিজোরাম। তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8খানা স্টেটের ওপর দিয়ে গেছে কে, কর্কট ক্রান্তিরেখা, তাই না। 8খানা স্টেটের ওপর দিয়ে, কোন 8খানা স্টেট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এবার এটা মনে রাখার জন্য সেই ছোটোবেলা থেকে আপনারা জানেন আর কি একটা ট্রিক আছে। কি ট্রিকটা, চলুন, অনেকেই জানেন, বলুন কেউ একজন, কারো জানা নেই? আমি জানি যে হচ্ছে মিত্র গামছা পরে ঝাড়খণ্ডে গেল, ঝাড়খণ্ডে, এখান থেকে আমি যে করি। আর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে রাখলেই হলো আর কি, ঠিক আছে। তবে আমার কথা বলি আর কি, ঠিক আছে, আমার কিন্তু এই ট্রিক দিয়ে মনে রাখতে হয়নি। কেন মনে রাখতে হয়নি, কারণ আমার ম্যাপ পুরোটাই মুখস্থ, তাই না। ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ পুরোটাই মুখস্থ, সেই জন্য কিন্তু আমার মনে রাখতে হয়নি। তো তার জন্য আপনাদেরকেও মুখস্থ করতে হবে ম্যাপগুলো। ম্যাপগুলো মুখস্থ করলে আপনার পলিটিতে হেল্প হবে, হিস্ট্রিতে হেল্প হবে, ইকোনমিক্সে হেল্প হবে, জিওগ্রাফিতে হেল্প হবে, ইভিএস, সব মানে জিকের অল যে সাবজেক্টগুলো রয়েছে, অল সাবজেক্টে আপনার হেল্প হবে। কেমন, তার জন্য ম্যাপটাকে আপনাদের শিখতে হবে। মানে ম্যাপের যে 28খানা স্টেট রয়েছে, 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, এগুলো ঠিক কোন জায়গায় অবস্থিত, জাস্ট এটুকুই। কেমন, তাহলে এখানে ট্রিকটা হচ্ছে সেরকমই, যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। এই কর্কট থেকে মনে রাখবেন কর্কট ক্রান্তি রেখা, কর্কট, কর্কট ক্রান্তি রেখা। এই ময়হস্যি থেকে মনে রাখবেন মিজোরাম। এই তৈরফলা থেকে ত্রিপুরা। এই যে গয়া আকার থেকে গুজরাট। এই যে ম থেকে মধ্যপ্রদেশ। এই ছ থেকে ছত্তিশগড়। এই যে প থেকে পশ্চিমবঙ্গ, তাই না। গামছা পরা, ডয়ে শূন্য রতে কিছু নাই, ঠিক আছে। আর বাকি হচ্ছে ছাড়লো থেকে ঝাড়লো, ঝাড়লো থেকে ঝাড়খণ্ড। কেমন, যাই হোক, ট্রিক যদি ইউজ করেন করবেন, না করলেও কোনো সমস্যা নেই, ডিরেক্ট মনে রেখে দেবেন। কেমন, আশা করছি এই স্লাইড ক্লিয়ার। কোনো সমস্যা, কর্কট ক্রান্তি রেখার মান যেটাকে আমরা বলছি ট্রপিক অফ ক্যান্সার, 23.5° উত্তর। বলুন ম্যাডাম। স্যার নামগুলো আরেকবার বলেন। নাম হচ্ছে ম্যাডাম গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। আচ্ছা, আমি ম্যাপের এখানে বলবো, এই ট্রিকের এখানে দেখুন, এই কর্কট থেকে কর্কট ক্রান্তি রেখা, এই যে মিত্র থেকে, এই মিত্রের ময়হস্যি থেকে মিজোরাম, কেমন, তয়রাফলা থেকে ত্রিপুরা। তার মানে এই যে মিজোরাম আর ত্রিপুরা হয়ে গেল। তারপর এই যে গ, ম আর ছ থেকে 3টে হয়ে যাবে, গ থেকে গুজরাট, ম থেকে মধ্যপ্রদেশ, ছ থেকে ছত্তিশগড়। এবার এটা সিকোয়েন্স অনুযায়ী হবে না, গ থেকে গুজরাট, ম থেকে মধ্যপ্রদেশ, ছ থেকে ছত্তিশগড়। কেমন, কটা হলো, আচ্ছা, ডয় শূন্য র থেকে ছত্তিশগড়, রাজস্থান, রাজস্থান লিখেছি। আচ্ছা, পরা, প র আকার পরা, সরি এখানে একটা র হবে, পরা, প র আকার পরা, এই র থেকে রাজস্থান। কেমন, র থেকে রাজস্থান, তারপর ছাড়লো থেকে ঝাড়লো, ঝাড়লো থেকে ঝাড়খণ্ড। কেমন, আচ্ছা, পরা বানানটা এই পরা হবে, ঠিক আছে, বানানটাই ভুলে গেছি। এই পরা মানে হচ্ছে গামছা পরা, হ্যাঁ, আর এই পরা মানে হচ্ছে পড়াশোনা করা, যেটা আমরা করছি এখন। স্যার
ছাড়লোটা কোন জায়গা ছিল? মানে ছাড়লো থেকে ঝাড়লো, এখান থেকে একটা মনে রাখছে আর কি, ছাড়লো থেকে ঝাড়লো, ঝাড়লো থেকে ঝাড়খণ্ড, ঠিক আছে। গামছা পরা, ঝাড়লো, ঝাড়লো থেকে ঝাড়খণ্ড। তো যাক, মনে রেখে দেবেন, কেমন। স্যার তো কয়টি হচ্ছে? 8টা, হ্যাঁ মোট 8টা স্টেটের মধ্য দিয়ে গেছে। তো এখানে তো স্যার 9টা হয়ে গেল। 8টা স্টেট, কই 9টা হয়েছে? 8টাই আছে স্যার। এই যে দেখুন, মিজোরাম একটা, 1 নাম্বার, ত্রিপুরা একটা, 2টো, এই যে গুজরাট একটা, 3টে, মধ্যপ্রদেশ একটা, 4টে, ছত্তিশগড় একটা, 5টা, তারপর পশ্চিমবঙ্গ একটা, 6টা, রাজস্থান একটা, 7টা, এই ঝাড়খণ্ড একটা, 8টা। 8টাই হয়েছে। এই যে ম্যাপে দেখুন না, ঠিক আছে, ওখানে কেন যাচ্ছে, ম্যাপে দেখুন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ব্যাস 8টা হয়ে গেল। কেমন, চলুন পরবর্তী স্লাইডে যাই। এবার আমরা এই এক্সটেনশনসগুলো দেখে নিই, ঠিক আছে। যে একদম উত্তরতম বিন্দুকে, একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকোল, একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকোল। ইন্দ্রাকোল কোথায় অবস্থিত? ইন্দ্রাকোল বর্তমানে যদি দেখি লাদাখে অবস্থিত, তাই না। এবার এই পুরোটাই কী ছিল? পুরোটাই ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, এই পুরোটাই তো ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। তো 2019 সালে আমরা কি দেখব? 2019 সালে এই জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। লাদাখ, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। তো আমাদের ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দুর নাম কি? ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকোল। এর পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এখানে রয়েছে ইন্দ্রাকোল। কেমন, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উত্তরতম বিন্দু। এবার আপনাদের এখানে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এটা তো সবচেয়ে উত্তরতম বিন্দু হওয়ার দরকার ছিল, এটা কেন নয়? ঠিক আছে, একটু পরে আসছি আর কি জায়গাটা। কেমন, কেমন রয়েছে? ওটা হচ্ছে পিওকে স্থান, পাক অকুপাইড কাশ্মীর, পরবর্তীতে বলছি। তাহলে ভারতের একদম উত্তরতম বিন্দু, ঠিক আছে, অর্থাৎ একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকোল। কোথায় অবস্থিত? বর্তমানে লাদাখে অবস্থিত। আর আমরা যদি একদম সাউদার্ন মোস্ট যদি দেখি, একদম সাউদার্ন মোস্ট মূল ভূখণ্ডে যদি দেখি, মানে মেনল্যান্ডে যদি দেখি, তাহলে কন্যাকুমারী। মেনল্যান্ডের যদি দেখি, অর্থাৎ ভূখণ্ডের মানে মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দু যদি দেখি, তাহলে সেটা হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। আর যদি বলে পুরো ভারতের একদম দক্ষিণতম বিন্দু, পুরো ভারতের, তাহলে পুরো ভারত যখন বলা হচ্ছে তখন তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও তো ভারতের, তাই না। তখন সেটা হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষতম বিন্দু, সেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, পিগমিলিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট। এই যে এখানে লেখা রয়েছে ইন্দ্রা পয়েন্ট অর পিগমেলিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট, এটা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপ আইল্যান্ডে রয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে সাউদার্ন মোস্ট। কেমন, অর্থাৎ আমাদের যদি ভারতটা যদি এরকম হয়, একদম উত্তরতম বিন্দু কি? ইন্দ্রাকোল। একদম উত্তরতম বিন্দু কি? ইন্দ্রাকোল। ইন্দ্রাকোল, কেমন। আর যদি মূল ভূখণ্ডের বলে দক্ষিণতম বিন্দু, তাহলে সেটা হয়ে যাবে কি? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা বা কন্যাকুমারী, ঠিক আছে, কন্যাকুমারিকা বা কন্যাকুমারী। আর যদি ভারতের বলে, ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে এখানে রয়েছে কি? এখানে রয়েছে ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট, পিগম্যালিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট, পার্সেন্ট পয়েন্ট।
যেটা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে রয়েছে, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে রয়েছে। বোঝাতে পারলাম? যদি একদম পশ্চিমতম বিন্দু বলে তখন আমরা কি করব, একদম পশ্চিমতম বিন্দু হচ্ছে একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে গাহুর মাথা। কোথায় রয়েছে? গুজরাটের। গুজরাটের এই যে অঞ্চলটা, এটা হচ্ছে গাহুর মাথা, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম পশ্চিমতম বিন্দু, যেটা গুজরাটের গাহুর মাথা। কেমন? আর একদম পূর্বতম বিন্দু যদি বলি, পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। এই যে কিবিথু, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এবং এই কিবিথুতেই সবচেয়ে আগে সূর্য ওঠে, তাই না? তার 2 ঘন্টা পরে গিয়ে গুজরাটের গাহুর মাথাতে সূর্য আমরা দেখতে পাই। তো এখানে 4টে জিনিস বললাম। ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকোল, আর ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড যদি বলে কন্যাকুমারী, আর মূল ভূখণ্ড না বলে যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে ভারতের মধ্যে যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পড়ছে, সেহেতু আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে দক্ষিণতম বিন্দু আছে সেটা বলবো, অর্থাৎ পিগমিলিয়ন পয়েন্ট, পার্সেন্ট পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। বোঝাতে পারলাম? যদি পশ্চিমতম বলে গুজরাটের গাহুর মাথা, পূর্বতম বললে অরুণাচল প্রদেশের কিবিথু। বলুন এবার। বলছিলাম যে বিন্দু বলতে কি শেষ প্রান্ত? হ্যাঁ, শেষ প্রান্ত একদম, মানে ওর ওখানে ওটাই হচ্ছে সীমানা আর কি, ওর পরে অন্যান্য কান্ট্রি শুরু হয়ে যাবে। কেমন? ঠিক আছে। পরবর্তী স্লাইড। আমরা ভারতের, যদি আমরা ভারতের প্রথম সূর্যোদয় তাহলে কোথায় হবে? হ্যাঁ, সবার আগে সূর্যোদয় এখানে হয়। প্রথমে অরুণাচল প্রদেশের মানুষ সবার আগে সূর্য দেখতে পাই, তার 2 ঘন্টা পরে গিয়ে গুজরাটের মানুষ সূর্য দেখতে পাই। এবার তার জন্য কি হয়, আমাদের ভারতবর্ষটা 2টো টাইম জোনে পড়ে। কেমন? তার জন্য টাইম আলাদা আলাদা হয়। অরুণাচল প্রদেশ 2 ঘন্টা এগিয়ে থাকে, গুজরাট 2 ঘন্টা পিছিয়ে বলছিলাম থাকে। যে তার জন্য আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82.5 ডিগ্রিকে ধরা হয়েছে, এবং এই 82.5 ডিগ্রিতে যে টাইমটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রমাণ টাইম। বলুন। স্যার, অরুণাচল প্রদেশের জায়গাটার নাম কি বলেন, আরেকবার বলেন? অরুণাচল প্রদেশের জায়গাটা হচ্ছে ম্যাডাম কিবিথু, কিবিথু, বাংলায় বললে কয়সি, বয়সি, থয়স্যু। আর এটা হচ্ছে কি গুহার মতি লেখা আছে বা গুহার মাথা, এটা গুজরাটের গুহার মাথা। স্যার হ্যালো স্যার, হুম, যে ভারতের দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট, হ্যাঁ, আর মূল ভূখণ্ডের বললে কন্যাকুমারী। কন্যাকুমারী একদম। আর স্যার ইন্দ্রা পয়েন্ট যেটা পিগমেলিয়ান পয়েন্ট, ওটা কি বললেন স্যার, আরেকবার বলে দিন। এগুলোরই নাম, ঠিক আছে? ইন্দিরা পয়েন্ট, পিগমিলিয়ন পয়েন্ট বা পার্সেন্ট পয়েন্ট, ওই একই জিনিস। যেমন থাকে না, ভালো নাম হচ্ছে রাজা, ডাক নাম হচ্ছে ভোলা, ঠিক ওই রকম। এটাও তাই, একটা জিনিস একটাই, নাম এতগুলো। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাব। এই হচ্ছে আমাদের ভারত, তাই না? এটা হচ্ছে আমাদের ভারত। আমরা ভারতের যদি এরিয়া যদি দেখি, বা আমরা ভারতের আয়তন যদি দেখি, বলুন ভারতের আয়তন কার মনে আছে? বলুন। পরীক্ষায় আসবে না। 32,87,263 বর্গ কিমি। বর্গ কিমি। হ্যাঁ, আয়তন যদি দেখি 32,87,232 স্কোয়ার কিলোমিটার, তাই না? এটা হচ্ছে ভারতের আয়তন, এবং ইয়া পরীক্ষায় আপনাদের আসবে না। 263, তো যাই হোক, 263, 232 না 263? স্যার 63 স্যার। 63, আচ্ছা 67 আছে, 263, 263 স্কোয়ার কিলোমিটার। কেমন? এটা হচ্ছে এর আয়তন।
এবারে এই আয়তন আপনার পরীক্ষায় আসবে না, ঠিক আছে, আজ অব্দি আসেনি বা খুব আগে এসেছে, এখন আর আসবে না এটা। কেমন? তো আয়তন হচ্ছে এটা আমাদের ভারতের। আপনাদের প্রশ্ন যেটা আসবে আর কি, ঠিক আছে, আমাদের এই যে ভারতবর্ষ গোটা পৃথিবীর কত শতাংশ এরিয়া জুড়ে রয়েছে আর কি, ঠিক আছে, ঠিক আছে। যদি আমরা পার্সেন্টেজ অফ এরিয়া যদি দেখি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে, পার্সেন্টেজ অফ এরিয়া, তাহলে আমরা দেখতে পাবো 2.4%, তাই না? এটা আপনাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ পুরো পৃথিবীতে যদি 100% জায়গা থাকে তার মধ্যে মাত্র 2.4% অঞ্চল দখল করে আছে আমাদের ভারতবর্ষ। কেমন? 2.4% অঞ্চল দখল করে আছে আমাদের ভারতবর্ষ। আর যদি আমরা, এটা হচ্ছে কি আয়তনের দিক দিয়ে, এরিয়া অনুযায়ী যদি পপুলেশনের কথা বলি, তাহলে পপুলেশন অনুযায়ী 17.7%, কেমন, এই 17.5% অঞ্চল জুড়ে রয়েছে পপুলেশন। মানে পপুলেশনের দিক দিয়ে আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে আর কি, সেদিক দিয়ে কোনো সমস্যা নেই আর কি, ভারতবর্ষ ফার্স্ট পজিশানে আছে। কেমন? ভারতবর্ষ হচ্ছে আমাদের 7ম বৃহত্তম দেশ, অর্থাৎ 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আমরা বলতে পারি। 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ স্যার ওটা কি বলেন? পপুলারের দিক দিয়ে 17.5% কি? হ্যাঁ, পপুলেশনের দিক দিয়ে, পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে, Population। হ্যাঁ জনসংখ্যার দিক দিয়ে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটা আমি আরও একবার বলছি, মনে করুন আমাদের পুরো পৃথিবীতে যদি 100 বিঘা যদি জমি থাকে, কত বিঘা জমি? 100 বিঘা যদি জমি থাকে, তাহলে 100 বিঘা জমির মধ্যে আমাদের ভারতের জমি কতটুকু? 2.4 বিঘা। কেমন? পুরো পৃথিবীতে যদি 100 বিঘা জমি থাকে, সেই 100 বিঘা জমির মধ্যে, এবার পুরো পৃথিবী নয়, ঠিক আছে, পুরো ল্যান্ডফর্ম, ঠিক আছে, যদি 100 বিঘা যদি জমি থাকে তাহলে আমাদের ভারতের জমি কতটা? 2.4%। কেমন? আর পুরো পৃথিবীতে যদি 100 জন মানুষ বসবাস করে, 100 জন মানুষ, পুরো পৃথিবীতে যদি 100 জন মানুষ বসবাস করে, তার মধ্যে আমাদের ভারতেই বসবাস করবে প্রায় 17.5 জন মানুষ। কেমন? পুরো পৃথিবীতে যদি 100 জন মানুষ থাকে তাহলে ভারতেই বসবাস করছে 17 মানে 17.5 জন মানুষ। কেমন? মানে সব তাহলে চায়না এরিয়া অনুযায়ী লোক সংখ্যা কম নাকি? বলুন। হ্যাঁ, এরিয়া অনুযায়ী অনেকটাই কম ভারতবর্ষ, ঠিক আছে। না না, চায়না চীনের লোক সংখ্যা এমনি বেশি। হ্যাঁ, চীনের এবারে চীনের এরিয়া অনুযায়ী এরিয়া লোক অনুযায়ী, সংখ্যা কম নাকি? হ্যাঁ এরিয়া অনুযায়ী লোক সংখ্যা কম। চীনের যেটা, চীনের লোক সংখ্যা তো ভারতের পরে রয়েছে, ভারতে তো সবচেয়ে বেশি লোক সংখ্যা আর কি, তাই না? আজকে যেমন জনসংখ্যা চীনের করা, লোক সংখ্যা বেশি। হ্যাঁ চীনে নয়, বর্তমানে ভারতের লোক সংখ্যা সবচেয়ে বেশি। কেমন? এবার চীনে দেখুন, চীন কতটা বড়, ভারতের চেয়ে তো অনেক বড়, প্রায় 1.5 গুণ 2 গুণ বড়, তাই না? ওখানে সম্পদ বেশি, টেকনোলজি বেশি, এখন এই যা কিছু। একটা মাইকটা অফ করুন। আচ্ছা, মাইকটা কার অন রয়েছে? এগুলো কেন হয়? চলুন, সাউন্ড সেটিং ঠিক আছে। কেমন? তো এখানে এটাই বললাম, ভারতের আয়তন হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, যেটা আসবে না। পার্সেন্টেজ অফ যদি এরিয়া দেখি, মানে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে 2.4%। জনসংখ্যা যদি দেখি 17.5% জনসংখ্যার দিক দিয়ে। এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে আমাদের পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। কততম বৃহত্তম দেশ? 7ম বৃহত্তম দেশ। তাহলে প্রথমে কি আছে? সবচেয়ে বড় দেশের নাম কি? সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। সবচেয়ে বড় দেশ কে আছে? রাশিয়া। রাশিয়ার পর কে আছে? কানাডা। কানাডার পর ইউনাইটেড স্টেটস, তারপরে আছে আমাদের চায়না, তারপরে আছে ব্রাজিল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে 7 নম্বরে হচ্ছে ইন্ডিয়া। কেমন? তারপরে হচ্ছে ইন্ডিয়া। এবার এই ব্রাজিল যদি দেখেন আর কি, ঠিক আছে, ব্রাজিলের যে জনসংখ্যা সেটা আমাদের ইউপির সমান।
ইউপি মানে কি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের যে জনসংখ্যা আছে না, উত্তরপ্রদেশের জনসংখ্যা কত, প্রায় 22 কোটি, তাই না? উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় 22 কোটি। আর এই ব্রাজিলে যদি জনসংখ্যা দেখেন 22 কোটিরও কম জনসংখ্যা ব্রাজিলে, কিন্তু ব্রাজিল আমাদের ভারতের চেয়েও বড় আয়তনের দিক দিয়ে। এই হচ্ছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকাতে রয়েছে ব্রাজিল। কেমন? আশা করছি স্লাইডটা বোঝা গেল। পরবর্তী স্লাইডে আমরা যাব। এই স্লাইড থেকে বলুন কারো কোনো প্রশ্ন থাকলে। বলছি স্যার, ভারতের সর্বশেষ জনগণনা কবে হয়েছিল ওটা? লোক সংখ্যাটা যে হ্যাঁ 2011-তে হয়েছিল। 2011 11 পরে আর হয়নি, তাই তো? না 2011-তে হয়েছিল, তারপর 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য হয়ে ওঠেনি। 2024-এ হওয়ার কথা আছে, দেখা যাক। এখন আমাদের হাতে রিপোর্ট এসে পৌঁছায়নি, তবে রিপোর্ট আর এসে এই যে আপনি বললেন স্যার যে লোক সংখ্যাটা চীনের থেকে বেশি, তাই বলছি ওটা তখন থেকেই ছিল? না, এখন বর্তমানে এটা, কিন্তু 2011 সালে জনগণনা অনুযায়ী তো নয়। হ্যাঁ, তো বর্তমানে আপনি ওটা জনগণনা পেলেন মানে ও, সেটা কিভাবে পেলেন? ও, এগুলো বিভিন্ন রকম ম্যাগাজিনগুলো বের হয় না, সে সমস্ত ম্যাগাজিনে এগুলো কারেন্ট স্টেট থেকে জানা যায় আর কি। কেমন? সেটাই আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, এখন জনগণনা হয়নি। হুম ও, আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। 2 নম্বরের নামটা কি আছে? 2 নম্বরে কি আছে? কানাডা। ওই এই জনসংখ্যার দিক দিয়ে চায়না, বর্তমানে চায়না রয়েছে। ফার্স্ট পজিশনে ভারত রয়েছে, সেকেন্ড স্যার বলছি ইউনাইটেড স্টেটে কোন কোন কান্ট্রি গুলো পড়ছে স্যার? ইউনাইটেড স্টেটে মোটামুটি 50টা কান্ট্রি পড়ে, ঠিক আছে? ইউনাইটেড স্টেটে যেমন ওই যে মেক্সিকো রয়েছে, তারপর রয়েছে আর কি, ঠিক আছে? 50খানা কান্ট্রি রয়েছে ইউনাইটেড স্টেটে। স্যার অতগুলো কান্ট্রির নাম থেকে একটা নাম দিয়ে আয়তনটা ধরা হলো স্যার, লার্জেস্ট কান্ট্রি, তাই বলছি স্যার। না অ্যাকচুয়ালি কান্ট্রি নয়, ওগুলো স্টেট বলা যেতে পারে, ঠিক আছে? ইউনাইটেড স্টেট ওটা একটা বড় দেশ, কেমন? ওর মধ্যে কান্ট্রি নেই, ওর মধ্যে রয়েছে রয়েছে স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, কেমন? 50টা রাজ্য আছে মোটামুটি, এবং সবগুলো এগুলো ছিল কনফেডারেল বা ফেডারেল অবস্থায় আছে। চলুন আমরা বর্তমানে যদি দেখি, আমাদের ভারতবর্ষে 28 স্টেট রয়েছে, প্রত্যেকেরই জানা এটা। 28 স্টেট বা রাজ্য আছে, কেমন? আর 8টা ইউটি রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে। ইউনিয়ন টেরিটরি, তাই না? বা কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো একটু দেখে নিন। জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লি, এখানে দাদরা এবং নগর হাভেলি, দমন এবং দিউ, এরা হচ্ছে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে লাক্ষাদ্বীপ রয়েছে, এর রাজধানী হচ্ছে কাভারাত্রি। এখানে পুডুচেরি রয়েছে, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। কেমন? তাহলে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টা রাজ্য। এগুলো পরবর্তী ক্লাসে আপনারা ডিটেলসে জেনে যাবেন, যখন আমি ম্যাপটাকে আপনাদের শেখাবো। কেমন? পরবর্তী ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও। আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কেমন? অর্থাৎ আমরা যদি আমাদের ভারতবর্ষটাকে যদি দেখি, 68 ডিগ্রি কত মিনিট? 68 ডিগ্রি 7 মিনিট নাকি? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট এর মধ্যে অবস্থিত, তাই না? আর এই দ্রাঘিমাগত বিস্তার যদি দেখি, এই দ্রাঘিমাগত বিস্তার এটাই দেখলাম যে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। অর্থাৎ গুজরাটের গাহুর মাথা থেকে, একদম গুজরাটের গাহুর মাথা থেকে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত যদি দেখি, কতটা ডিস্ট্যান্স? 2933 স্যার।
$2933। 2933 কিমি, এটা হচ্ছে এতটা ডিস্টেন্স। আর আমি যদি অক্ষাংশ অনুযায়ী যদি দেখি, সরি দ্রাঘিমাংশ অনুযায়ী যদি দেখি ডিস্টেন্স মানে পার্থক্য কতটা, তাই না, পার্থক্য কতটা যদি আমরা দ্রাঘিমাংশ অনুযায়ী যদি দেখি প্রায় 30 ডিগ্রির পার্থক্য, তাই তো, প্রায় পার্থক্য কত ডিগ্রির পার্থক্য, 30 ডিগ্রির পার্থক্য, হ্যাঁ কি না, অর্থাৎ 68 ডিগ্রি 7 মিনিট ইস্টে গুজরাট আর 97 ডিগ্রি 25 মিনিটে হচ্ছে অরুণাচল প্রদেশ। দ্রাঘিমাংশের পার্থক্য যদি দেখি প্রায় 30 ডিগ্রির পার্থক্য, তাই না। এবার এখানে আমি বলেছিলাম যে 1 ডিগ্রি মানে সময় কত মিনিট, মানে 1 ডিগ্রি মানে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কতটা হয়, 4 মিনিট। 4 মিনিট হয়, 4 মিনিট। 4 মিনিট। আমি আর পুরোটা বলছি না, 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 30 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হবে, তাহলে 4 ইন্টু 30 120 মিনিট। 120 মিনিট মানে কি প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা সময়ের পার্থক্য হয়। আর আমাদের যে পৃথিবী সেটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, আমাদের পৃথিবী পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে ঘুরছে আর কি, তাই না। পশ্চিম থেকে যেহেতু পূর্বে ঘুরছে সেহেতু কি হয়, আমাদের পৃথিবীটা এই ডাইরেকশানে ঘুরছে, এই ডাইরেকশানে ঘুরছে। এবার এই ডাইরেকশানে ঘোরার জন্য অরুণাচল প্রদেশ সূর্যের আগে চলে আসে, তাই না। তারপরে তার 2 ঘন্টা পরে, আমাদের গুজরাট সূর্যের সামনে আসে। এর জন্য কি হয়, আমাদের সময়ের যে পার্থক্য সেটা 2 ঘন্টা পার্থক্য থেকেই যায়, তাই না। এবার এর জন্য কি করা হলো, এবার দুটো যেহেতু টাইম জোন হয়ে যাচ্ছে আর কি, যে 2 ঘন্টা সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে। এবার একটা দেশে যদি 2 রকম টাইম জোন যদি থাকে, 2 রকম সময় যদি থাকে, তাহলে বিমান চলাচল ব্যবস্থা, ট্রেন চলাচল ব্যবস্থা এগুলোতে ব্যাপক সমস্যা হবে আর কি, তাই না। ও সমস্যারও কোনো ঠিকানা থাকবে না। এর জন্য কি করা হলো, এর জন্য বলা হলো যে গুজরাটকে বলা হলো তোমরা তাহলে একটু পরে টাইম 1 ঘন্টা তোমরা এগিয়ে নাও তোমাদের টাইমটাকে, আর অরুণাচল প্রদেশকে কি বলা হলো তোমরা 1 ঘন্টার টাইমটাকে পিছিয়ে নাও। দিয়ে আমাদের ইন্ডিয়া যেটা রয়েছে, ইন্ডিয়ার যে সংস্থা IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, সেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ঠিক করা হলো 82.5 ডিগ্রি ইস্টকে, 82.5 ডিগ্রি ইস্টকে, যেটা একদম আমাদের ভারতবর্ষে যদি দেখি, ভারতবর্ষের এখানে রয়েছে উত্তরপ্রদেশ, তারপর রয়েছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, মানে গেছে আর কি। তো এই অঞ্চলটাতে যে টাইমটা হবে সেই টাইমটাই হবে আমাদের পুরো ভারতবর্ষের টাইম, সেটাকে আমরা বলছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আশা করি বোঝা গেল। স্যার বলছো 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট ওটা বললেন, 68 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট এর মধ্যে আমাদের ভারতবর্ষ অবস্থিত। এদের দ্রাঘিমার পার্থক্য যদি দেখি 30 মিনিট, এই 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 68 ডিগ্রি 7 মিনিট যে ইস্ট ওটা ইস্ট মানে গুজরাট বললেন, ওটা ইস্টে, হ্যাঁ এটা গুজরাট, এটা ইস্ট তো। গুজরাট তো মানে ওয়েস্ট মানে। আরে স্যার আমি এটা দ্রাঘিমাংশ বোঝাচ্ছি, আমাদের ভারত কোন দিকে অবস্থিত, উত্তর পূর্ব গোলার্ধে না। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আসুন, এখানে ভালো করে দেখুন তো আমাদের ভারতটা কোন জায়গায় অবস্থিত, আমাদের পুরো পৃথিবীর পার্সপেক্টিভে যদি দেখি উত্তর দিকে অবস্থিত আর পূর্ব দিকে অবস্থিত, তাই না। পৃথিবীর পার্সপেক্টিভে দেখছি আমরা, যখন ভারতের পার্সপেক্টিভে দেখব তখন তো অবশ্যই গুজরাট পশ্চিম দিকে আছে, তাই না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। চল পরবর্তী স্লাইড। এখানে কিছু বাউন্ডারি লাইন রয়েছে, সেগুলো একটু জানতে হবে আপনাদের, কেমন। ভারত যখন বিভাজন হচ্ছে, আস্তে আস্তে ভারত কিভাবে বিভাজন হলো, এই যে ভারতের উপরের অংশে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি, এটা তো আফগানিস্তান, এবং এই উপরেরটা হচ্ছে ভারতের আফগানিস্তানের সঙ্গে সীমারেখা। তো প্রশ্ন অত আসে না, প্রশ্ন যেটা আসে আর কি, ভারত, ঠিক আছে, ভারত এবং আফগানিস্তান, ভারত এবং আফগানিস্তানের সীমারেখা সেটা
কোন লাইন, সেটা হচ্ছে অবশ্যই ডুরান্ট লাইন। কেমন, এটুকুই পরীক্ষায় আসে। ভারত এবং আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ডুরান্ট লাইন। কেমন, এবার এই ডুরান্ট নামে দেখবেন একটা ফুটবল কাপও হয়ে থাকে, তাই না, একটা ট্রিকও রয়েছে। যাই হোক, ভারত এবং আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন। সিরিল র্যাডক্লিফ নামে একজন রয়েছে আর কি, সে কী করলো, ভারতের বিভাজন করতে এলো। হ্যাঁ বলুন। ওটা আফগানিস্তান আর পাকিস্তানের মাঝে দেখতে পাচ্ছি যে লাল রঙের হ্যাঁ আফগানিস্তান, লাইন। হ্যাঁ আফগানিস্তান পাকিস্তানের মাঝে দেখতে পাচ্ছেন ডুরান্ট লাইন, কিন্তু উপরের দিকে যদি দেখেন, ঠিক আছে, ভারতের সঙ্গেও এর একটু সংযোগ রয়েছে আর কি। কেমন, এবার আগে তো ডুরান্ট লাইন টানা হয়েছিল, তারপরে তো র্যাডক্লিফ লাইন টানা হয়েছে, তখন তো পাকিস্তান ভারতেরই ছিল। এভাবেও আপনি মনে রাখতে পারেন, বা ওভাবেও যদি না মনে রাখতে পারেন, ডিরেক্ট মনে রাখুন ভারত এবং আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন। কেমন, এবং তারপর কি হলো, হ্যাঁ তারপর সিরিল র্যাডক্লিফ, সিরিল র্যাডক্লিফ, এই সিরিল র্যাডক্লিফ নামে এক ব্যক্তি আর কি ভারতের বিভাজন করতে এসেছিল। তো ভারতের বিভাজন করলো কীভাবে, সে ভারতের ম্যাপটাকে সে বসালো, ঠিক আছে, ভারতের ম্যাপটাকে বসার পর থানাগুলোকে সব যুক্ত করলো, এই থানা, এই থানা, এই থানা, এই থানা, এই থানা, এই থানা, একটা লাইন একটা ড্র করে দিল, ঠিক আছে, একটা লাইন ড্র করে দিল। আরও একটা কী করলো, আবার এখানেও একটা লাইন ড্র, এখানে একটা থানা, 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 ব্যাস এখানেও একটা লাইন ড্র করে দিল। কেমন, এখানেও একটা কী করলো, কি নাম বলেন, কি রাখি? সিরিল র্যাডক্লিফ, ঠিক আছে, বা সিরিল র্যাডক্লিফ, সিরিল সম্ভবত, ঠিক আছে, সিরিল র্যাডক্লিফ নামে এক ব্যক্তি ভারতের বিভাজন করে দিল। তো ভারতের এদিকটা তখন পশ্চিম দিকে ছিল আর কি, পশ্চিম দিকে ছিল কি, তখন এটা হচ্ছে কি পশ্চিম পাকিস্তান হয়ে গেল, তাই না, তখন এটা কি হয়ে গেল, পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর এটাও তখন পাকিস্তানে ছিল, যেটা বর্তমানে বাংলাদেশ, এটা ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান 1971-এ শেখ মুজিবুর রহমান দ্বারা স্বাধীনতা লাভ করলো। 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীনভাবে সে একটা কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করলো। কেমন, এবার এদের যে সীমারেখাগুলো, সীমারেখার নাম হচ্ছে কি, এরই নাম অনুসারে র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ, এরই নাম অনুসারে এদের সীমারেখার নাম কি, র্যাডক্লিফ লাইন। আশা করি বোঝাতে পারলাম, র্যাডক্লিফ লাইন। তাহলে লাইন যেটা, তাহলে ওটা কি স্যার পাকিস্তানের সাথে বাংলাদেশ না ইন্ডিয়ার সাথে বাংলাদেশ? দুটোই ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমারেখা, দুটোই র্যাডক্লিফ লাইন। আর স্যার 3 বিঘা করিডোরের নামে যেটা আছে, ওটা তাহলে তো ভারত আর বাংলাদেশের মধ্যে না? আচ্ছা ম্যাডাম, 3 বিঘা করিডোর এখানে আসছে না, 3 বিঘা করিডোর অন্য জায়গায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পড়তে গিয়ে ওগুলো পড়াবো, ঠিক আছে, 3 বিঘা করিডোর। আর তারপর ভারত এবং চীনের সীমারেখা যদি দেখি, ভারত এবং চীনের যদি সীমারেখা যদি দেখি, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের সীমারেখা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে এখান থেকে 3টে জিনিসে আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো কি কি, ভারত আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন, ভারত এবং আফগানিস্তানের সীমারেখা হচ্ছে কি ডুরান্ট লাইন, ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ, ভারত বাংলাদেশের সীমারেখা র্যাডক্লিফ, ভারত এবং চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। আশা করছি এটুকু বোঝা গেল, কোনো সমস্যা এটুকুতে? হ্যাঁ, তো এই যে আমাদের পুরোটা কি ছিল, পুরোটা ছিল আমাদের অখণ্ড ভারত, পুরোটা ছিল আমাদের অখণ্ড ভারত, অখণ্ড ভারত। তাহলে অখণ্ড ভারত থেকে এরা সব বিভাজন হয়ে গেল, মানে এরা সব ভাগ হয়ে গেল। কেমন, এবার আমাদের এইটুকু পড়ে থাকলো, এইটুকু তখন পড়ে থাকলো। এবার এইটুকুতে যদি দেখি, সেই সময় 552টা রাজ্য ছিল আমাদের। আমি ওই 1947 সালের কথা বলছি আর কি। কেমন, 1947 সাল যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, তার পরবর্তীকালে সেই সময় এইটুকুতে আমাদের 552টা রাজ্য ছিল। আচ্ছা, এখানে কোনো একটা ম্যাপ, আচ্ছা চলুন একটা পেজ নিয়েই এটাকে বোঝাচ্ছি। আচ্ছা এখানেই বলে দিচ্ছি,
কেমন? তাহলে আমাদের যে পুরো যে অখণ্ড ভারত, পুরোটা নিয়ে তো কী ছিল, একটা অখণ্ড ভারত ছিল, তাই না? এবার এই অখণ্ড ভারত থেকে এরা সব একে একে আলাদা হয়ে গেল, এরা সব একে একে আলাদা হয়ে গেল। এবার এই মাঝের অংশটুকু পড়েছিল। এবার এই মাঝে যদি দেখি, মাঝে আমাদের মোট 552টা কী ছিল, 552টা স্টেট ছিল। কিন্তু বর্তমানে কয়টা আছে? 28টা স্টেট। কেমন? 28 হ্যাঁ, 28 স্টেট আছে। তো এই যে 552টা যে স্টেট রয়েছে, এই 552টা স্টেটকে এবার একীকরণ করতে হবে আর কি। তো একীকরণ কিভাবে করা হবে? এবারে একীকরণ করার দায়িত্ব ছিল 3 জনের ওপর। একটা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, আর ছিল হচ্ছে ভিপি মেনন, আর ছিল আপনার মাউন্ট ব্যাটেন। সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন আর মাউন্ট ব্যাটেন, এদের 3 জনের ওপর দায়িত্ব ছিল যে না, এই 552টা রাজ্যকে তোমরা একীকরণ করো, এক জায়গায় নিয়ে এসো। কেমন? এবার এই 552টার মধ্যে কিছু কিছু অঞ্চল ছিল যেগুলো ব্রিটিশরা শাসন করত, আর কিছু কিছু অঞ্চল ছিল যেখানে দেশীয় রাজারা শাসন করত, তাই না? ব্রিটিশরা তো আর সব জায়গায় শাসন করেননি ভারতবর্ষের। ব্রিটিশরা প্রধানত যদি দেখি, এখানে পুরো মাদ্রাজটা শাসন করেছে, এখানে বোম্বেটা শাসন করেছে, এখানে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এটাকে শাসন করেছে, তাই না? আর বিশেষ কিছু অঞ্চল যেমন ভোপালের মধ্যপ্রদেশ, তাই না, এই মধ্যপ্রদেশের ভোপাল, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোকে তারা শাসন করেছে আর কি। সব জায়গায় কিন্তু তারা শাসন করেনি। কেমন? তো এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, মাউন্ট ব্যাটেন এবং ভিপি মেনন, ঠিক আছে, এদের দায়িত্ব ছিল এবার এগুলোকে সব একীকরণ করার আর কি। তো এরা একীকরণ করতে এবার লাগলো আর কি, কাজে লেগে পড়েছে দলবল নিয়ে। তো ব্রিটিশরা এখানে কি বললো? ব্রিটিশরা বললো যে ঠিক আছে, আমরা তো আমাদের রাজ্য ছেড়ে দিয়ে তো আমরা পালিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা বুঝে গেছি আর আমরা এখানে থাকতে পারবো না আর কি, আমাদের থাকলে এবার খারাপ আছে আর কি অবস্থা। তো ওরাও কেটে বললো আর কি। এবার যারা দেশীয় যে সমস্ত রাজ্যগুলো ছিল, সেই দেশীয় রাজ্যগুলোকে বলা হলো তোমরা যদি নিজে স্বাধীন রাষ্ট্র যদি বানাতে চাও তো বানাতে পারো, আর তোমরা যদি স্বাধীন রাষ্ট্র বানাতে না চাও, তোমরা যদি ভারতের সঙ্গে মিলে যেতে চাও, তাহলে ভারতের সঙ্গে মিলে যেতে পারো। কেমন? তো এইভাবে সবই মিলে যেতে থাকলো। তো 3টে জায়গায় গিয়ে সমস্যা হয়েছিল। একটা হচ্ছে হায়দ্রাবাদ সমস্যা, আপনারা জানেন, ঠিক আছে। একটা সমস্যা কি, এই জায়গায় অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে, এই জায়গায় অবস্থিত হচ্ছে জুনাগড়, ঠিক আছে, আর এই জায়গায় অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীর। এই 3টে জায়গায় গিয়ে সমস্যা হলো। কেমন? এই 3টে জায়গাতে দেশীয় রাজারা শাসন করত, তাই না? এই হায়দ্রাবাদে কে শাসন করত? নিজাম শাসন করত, তাই না? তারপর এখানে যদি দেখি, জুনাগড়ে যদি দেখি, এখানে একটা মুসলিম রাজা শাসন করত। আর আমরা যদি জম্মু কাশ্মীরে যদি দেখি, হরি সিং শাসন করত। কেমন? 3 জনের শাসন করত। এবং এই 3 জনেরই বক্তব্য কী ছিল যে না, আমরা ভারতের সঙ্গে মিলবো না, আমরা স্বাধীনভাবে একটা রাষ্ট্র গঠন করব, ঠিক আছে, স্বাধীনভাবে রাষ্ট্র গঠন করব, আমরা ভারতের সঙ্গে মিলবো না, এরকম ছিল তাদের পরিকল্পনা। এবার সর্দার বল্লভভাই প্যাটেল, মাউন্ট ব্যাটেন, ভিপি মেনন এরা সব গিয়ে এই হায়দ্রাবাদে একটা অপারেশন চালু করলো, অপারেশন পোলো চালু করলে নিজামকে হটিয়ে দিয়ে এই হায়দ্রাবাদকে ভারতের করে নিল, ঠিক আছে। অপারেশন পোলো বলতে জোর করে আর কি, ঠিক আছে। হায়দ্রাবাদ ছোটোখাটো ছিল, জোর করে ভারতের করে নিল, ঠিক আছে। তারপর এখানে কে ছিল? জুনাগড়ে যদি দেখি একজন মুসলিম শাসক ছিল এবং অধিকাংশ প্রজা ছিল কি হিন্দু, এবং সেখানে জনমত গঠন করা হলো, জিজ্ঞাসা করা হলো যে তোমরা কোথায় থাকবা। তো এখানকার প্রজাগণ হিন্দু ছিল, তারা বলছে যে না, আমরা ভারতেই থাকবো, ঠিক আছে। তাহলে জুনাগড়কেও ভারতের করে নেওয়া হলো। এবার সমস্যা সবচেয়ে বেশি যেটা হলো সেটা হচ্ছে হরি সিংয়ের জায়গায়। হরি সিং বলছে যে না, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ আর কি, ঠিক আছে, স্বর্গ যদি কোথাও থাকে সেটা হচ্ছে কাশ্মীরে আছে। তো কাশ্মীর একটা নতুন একটা রাজ্য হবে বা নতুন একটা দেশ হবে, নতুন একটা কান্ট্রি হবে, ভারতের সঙ্গে মিলবে না আর কি, ঠিক আছে, ভারতের সঙ্গে মিলবে না, নতুন একটা রাজ্য বা নতুন একটা দেশ তৈরি হবে। সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন এরা কোনোভাবেই হরি সিংকে রাজি করাতে পারলো না, ঠিক আছে। তো হরি সিং বলছে ঠিক আছে, নিজের একটা দেশই তৈরি করব। তো নিজের দেশ তৈরি করার জন্য ছেড়ে দিল আর কি। কিছুদিন পর কি হলো, পাকিস্তান থেকে হামলা, ঠিক আছে, পাকিস্তানের ওপর, ঠিক আছে। এবারে হামলা তো নয়, সেই অত্যাচার আর কি। বর্তমানে যে ঘটনাটা RG কর মেডিকেল হসপিটালে ঘটেছে আর কি, তাই না, ঠিক সেরকম ঘটনা বা সেরকম অত্যাচার ওই জম্মু কাশ্মীরের মহিলাদের ওপর বা সেখানকার মানুষের ওপর পাকিস্তানটা করতে শুরু করলো। তখন হরি সিং কার কাছে ছুটে আসলো? তখন হরি সিং ছুটে আসলো সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে, যে প্রভু বাঁচাও, এবার কিছু করার নাই, এবার মারা পড়ে যাবো, বাঁচাতেই হবে, কিছু করার নাই।
তো তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলছেন না আমি যাব না, যাবো না, তুমি এবার দেখে নাও গা আর কি, ঠিক আছে, তোমার রাজ্য তুমি স্বাধীন রাষ্ট্র তৈরি করবা, এবার দেখো গা তুমি, ঠিক আছে, কী করবা। এদিকে হরি সিং বলছে আমার আর বাঁচা সম্ভব না, ঠিক আছে, ওরা যেভাবে অত্যাচার শুরু করেছে। তো পরবর্তীকালে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহেরুর নির্দেশে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, সেখানে সৈন্যবাহিনী পাঠাই। এবার যখনই সৈন্যবাহিনী পাঠাই, সৈন্যবাহিনী পাঠাতে পাঠাতে মোটামুটি আমাদের ভারতবর্ষ যদি দেখি, ভারতবর্ষের প্রায় এতটা অঞ্চল, এই যে এই অঞ্চলটুকু, প্রায় এতটা অঞ্চল কিন্তু দখল করে নিয়েছে পাকিস্তান, ঠিক আছে, এই অঞ্চলটা দখল করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী তখন এই জায়গায় আছে। তখন আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী যখন পৌঁছায়, ভারতবর্ষের সেনাবাহিনী তখন এখানে গিয়ে ব্যাপকভাবে যুদ্ধ করে, যে ভারতবর্ষের সেনাবাহিনী এতটুকুই পর্যন্ত আটকাতে পারে। এবং এই অঞ্চলটুকু এখনও পর্যন্ত পাকিস্তানের অধীনেই আছে, যা কাশ্মীর সমস্যা নামে পরিচিত। এবং এই সমস্যা আজও আছে এবং সারা জীবনও থাকবে এই সমস্যা, যেটাকে আমরা বলছি পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। কেমন, যেটা এখনও পাকিস্তানের অধীনে আছে। এবার ভারত বলে এটাও আমার, পাকিস্তান বলে এটাও আমার। এবার সমস্যাটা হয় আমাদের পড়তে গিয়ে, যেটা হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা বলছে, গড-ইন অস্টিন বা K2 পড়তে গিয়ে, পরবর্তী বলবো। এবার এই কোণাটা আবার 1962 সালে আবার উপর থেকে চীন, 1962 সালে চীন আবার দখল করে নেয়, যে চীন আবার এটাকে নাম দেওয়া দেয় আকসাই চীন। কেমন, তো আমাদের ভারতবর্ষের দুটো মাথা দুজনের অধীনে আছে, দুজন দখল করে নিয়ে বসে আছে, কিন্তু ভারতবর্ষের ম্যাপে দেখানো হয়, কারণ ভারতবর্ষ ভাবে এটা আমার, চীনও ভাবে এটা আমার। কেমন, তো সমস্যা গেল আর কি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল, SK ধর কমিটি, ঠিক আছে, JVP কমিটি, জওহরলাল নেহেরু, তারপর বল্লভভাই প্যাটেল, PV সিদ্ধারামাইয়া পরবর্তীকালে কমিটি গঠন করে। এবার তাদের যে প্রধান বক্তব্য, যে তারা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করবে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আগে স্যারটা দেখান ছবিটা। আপনি যে ওই ভারতের সঙ্গে যে পাকিস্তানের ডোরাল লাইনটা, এবার পাকিস্তান যদি ওখানে পিওকে দখল করে, তাহলে ডোরাল লাইনটা কোনখান দিয়ে হবে? এই তো উপরে রয়েছে, এই যে উপরে, এই উপরে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু, এই যে ডোরাল লাইন, এটা। এবার এখানে আপনি বলতে, ওটা পিওকে দখল করে না যেটা? হ্যাঁ, এটা পাকিস্তান দখল ওটা করে তো আছে। স্যার পাকিস্তানের সাথে না, ওটা তো আফগানিস্তানের সাথে হবে না? হ্যাঁ অবশ্যই, ডুরান্ড লাইন তো আফগানিস্তানের সঙ্গেই। হ্যাঁ, তো হ্যাঁ, এবার আমি বলছি, আচ্ছা আমি বলি, আচ্ছা আমাকে বলতে দিন, ঠিক আছে। এখন স্যারের প্রশ্ন যেটা হচ্ছে, এটা যদি তাহলে পাকিস্তান যদি দখল করেই নেয়, তাহলে আমরা নিশ্চয়ই এটা বলতে পারছি না যে ভারত এবং আফগানিস্তানের সীমারেখা ডুরান্ড লাইন, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি যে ভারত এবং আফগানিস্তানের সীমারেখাই নাই, তাই তো? ভারত এবং আফগানিস্তানের কোনো তো সীমারেখাই নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, ভারত ওটাকে মেনে নেয়নি, ঠিক আছে, যে ওই এই অঞ্চলটুকু যে পাকিস্তান দখল করে আছে, ভারত এখনও ভাবে যে ভারত আমার, ভারত এটাও ভাবে এখন আমার। আর সেদিন ওই যে আম গাছের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম না, এই যে মনে করুন এখানে একটা সেই মালদার আলফানসো আম রয়েছে, ন্যাংরা আম আর কি, ঠিক আছে, সেই লেভেলের মিষ্টি আম। এবার আম গাছটা মনে করুন আপনি লাগিয়েছেন, আপনি জল দিয়ে আম গাছটাকে বড় করলেন, আম গাছটাতে খুব মিষ্টি আম ধরছে, ঠিক আছে। এবার পরবর্তীকালে দেখা গেল আপনার বাড়ির পাশের আপনার প্রতিবেশী আম গাছটাকে দখল করে নিল, ঠিক আছে। এবার বলুন, আমি যখন আপনার বাড়িতে বেড়াতে যাব, একটা আম খাবো আর কি, ওখানে গিয়ে আমি কি বলবো, যে আম তো চরম আম আর কি, ঠিক আছে। তো আম খেলাম, আপনাকে জিজ্ঞাসা করবো আর কি, যে তাহলে এই স্যার বলুন তো, এই আম গাছটা কাদের আম গাছ? চরম মিষ্টি আম তো। আপনি কি বলবেন? এটা তো আমাদেরই আম গাছ। বলবেন কি বলবেন না? বলবেন তো না? ওদের আম গাছটাই বলবেন, আমাদের আম গাছ বলবেন, ঠিক আছে। বলার পর ঠিক আছে, পরের দিন আমি এদের বাড়িতে যাব, আপনার প্রতিবেশীর বাড়িতে, ঠিক আছে। তো আমি প্রতিবেশীকে কি জিজ্ঞাসা করব, কি সুন্দর আম গো, চরম মিষ্টি, তো এই আম গাছ কাদের? ওরা কি বলবে? ওরা বলবে আমার আম গাছ। তো ওই ব্যাপারটা ওয়াই হয়ে আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীকালে 552টা ছিল, কতগুলো রাজ্য ছিল? 552টা। তারপর আস্তে আস্তে সেগুলোকে একীকরণ করা হচ্ছে। এবার কয়েকটা কমিটি ছিল, সে আমি অত ডিটেলসে যাচ্ছি না, পলিটির বিষয় এগুলো, ডিটেলসে যাচ্ছি না, কেমন। তো কি বলছিলাম,
ভাষার ভিত্তিতে একটা ছিল হচ্ছে এসকে ধর কমিটি, আর একটা ছিল হচ্ছে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, আর ছিল আপনাদের পট্টেভি সীতারামাইয়া। এই তিনজনের কমিটি ছিল। এদের বক্তব্য হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না, ঠিক আছে। কিন্তু এই অঞ্চলটা ছিল মাদ্রাজ। এই মাদ্রাজে বসবাস করত পট্টেভি শ্রীরামালু পট্টেভি শ্রীরামালু নামে এক ব্যক্তি বসবাস করত, ঠিক আছে। তার বক্তব্য হচ্ছে আমি অন্ধ্রপ্রদেশে বসবাস করছি, আমাদের জন্য তেলেগু ভাষা, মানে এটা পুরোটা মাদ্রাজ ছিল, কেমন, পুরোটা কি ছিল, মাদ্রাজ ছিল। এবার উপরের দিকে কোন ভাষায় কথা বলা হতো, উপরের দিকে তেলেগু ভাষায় কথা বলা হতো, ঠিক আছে। আর নিচের দিকে তামিল ভাষায় কথা বলা হতো, তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলা হতো। তো এ বলছে যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে হবে, ঠিক আছে, না করলে হবে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে হবে। কারণ আমি তেলেগু বলি, আমি তামিলনাড়ুতে থাকবো না, মাদ্রাজে থাকবো না, আমাদের যারা তেলেগু বলি তেলেগুদের জন্য অন্ধ্রপ্রদেশ, যারা তামিল বলে তাদের জন্য তামিলনাড়ু, রাজ্য গঠন করতে হবে। তারপর জওহরলাল নেহেরু বলছে না, এত হবে না। তো সে অনশনে বসে যায়, 56 দিন সে অনশন করে আর কি। পরবর্তীকালে 1952-তে সে মারা যায়, 1952-তে সে মারা যাচ্ছে আর কি, কেমন, মৃত্যু হয় আর কি। তা মৃত্যু হয়ে যাওয়ার পর পুরো ভারতবর্ষে মনে করুন একটা সেই বিশৃঙ্খলা মুহূর্ত তৈরি হয়ে যায়। তখন জওহরলাল নেহেরু দেখে যে না, আর ঠেকানো যাচ্ছে না আর কি, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে দাও। তো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য এই অন্ধ্রপ্রদেশকে গঠন করে দেওয়া হয়, ঠিক আছে। 1953-তে 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ গঠন করে দেওয়া হয়, কেমন। এটাই হচ্ছে আমাদের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, কেমন। তারপর অন্ধ্রপ্রদেশ যখনই ভাষার ভিত্তিতে গঠিত হয়ে গেল, তখন মনে করুন সেই ছোঁয়াচে রোগের মতো গোটা ভারতবর্ষেও সেই একই পরিস্থিতি আর কি। বলছে এবার আমি তো গুজরাটে থাকি, তাহলে আমাদের জন্য গুজরাট তৈরি হবে, আমি তো পাঞ্জাবে থাকি, আমাদের জন্য পাঞ্জাব তৈরি হবে। এরপরে পরবর্তীকালে একটা করে আমাদের ভাষার ভিত্তিতে রাজ্যগুলো গঠন হতে থাকলো। তাহলে সেই 252টা ছোট ছোট রাজ্য আজকে আমাদের 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো, কেমন। আচ্ছা, এখানে বলেছি সীমারেখা যা ছিল। চলুন, এটুকু থেকে কারো নিশ্চয়ই কোনো সমস্যা নেই। স্যার সালটা কত বললেন অন্ধ্রপ্রদেশের? অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছে হচ্ছে 1953 সালের 1 অক্টোবর, কেমন। এবং পরবর্তীকালে আরও কিছু কমিটি গঠন করা হয়, ঠিক আছে। বা এটা যদি ডিটেলসে যদি দেখতে চান, দেখবেন আমি কয়েকদিন আগেই কী করালাম, হ্যাঁ, 6.5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করিয়েছি পলিটির। এই পার্টিকুলার অংশটুকু দেখতে পারেন, ঠিক আছে। তবে প্রাইমারিতে আসার সম্ভাবনা কম, কম্পিটিটিভে। ভিডিওটা ম্যারাথনটা দিয়ে দেবেন ফার্স্টটা, তাহলে। আচ্ছা, ম্যারাথনের ভিডিও, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। চলুন, তো আপাতত এটা এখানে আমরা অফ করলাম এই জায়গাটা, পরের স্লাইডে যাই আমরা, কেমন। এখানে লেখা রয়েছে দেখুন যে ভারতের স্থলভাগের মোট সীমান্ত হচ্ছে 15,200 কিমি এবং উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত, 7,516 কিমি। 7,516 কিমি, এগুলো সব মুছে দিলাম, আশা করছি দরকার হবে না। ভারতের মোট সীমান্ত হচ্ছে 15,200 কিমি, মানে এগুলো তো সব ভারতের সীমান্ত, তাই না, এগুলো হচ্ছে সব সীমান্ত। তাহলে মোট সীমান্ত কত, মোট সীমান্ত হচ্ছে 15,200 কিমি, কেমন। এটা হচ্ছে মোট সীমান্ত, ঠিক আছে। ভারতের স্থলভাগের মোট সীমান্ত হচ্ছে 15,200 কিমি। এর মধ্যে উপকূল ভাগের যদি মোট দৈর্ঘ্য দেখি, সেটা হচ্ছে কি 7,516 কিমি। তাহলে উপকূল কোনগুলো, উপকূল হচ্ছে এগুলো, তাই না, যেগুলো সমুদ্রের ধারে রয়েছে, এই যে সমুদ্রের ধারে রয়েছে এগুলো হচ্ছে উপকূল। তাহলে উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত, এখানে অবভিয়াসলি লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, আর এখানে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। উভয়ে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত, উপকূল ভাগের মোট দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিমি, কেমন, 7,516 কিমি। এবং সর্বাধিক রয়েছে গুজরাটের, আমরা পরবর্তীতে পড়ব। আর যদি মূল ভূখণ্ডের যদি বলে, তাহলে সেটা হচ্ছে 5,422 কিমি, 5,422 কিমি, এটা হচ্ছে মূল ভূখণ্ডের।
মূল ভূখণ্ড বলতে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ তখন বাদ চলে যাবে। কেমন? ভারতের 17টি প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের 17টি রাজ্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমানা ভাগ করে নেয়। বাংলাদেশের সঙ্গে বৃহত্তম সীমানা রয়েছে ভারতবর্ষের, যেটা 4096 কিমি, এবং আফগানিস্তানের সঙ্গে ক্ষুদ্রতম সীমানা রয়েছে, সেটা হচ্ছে 106 কিমি মাত্র। কেমন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সীমানা হচ্ছে সর্বাধিক 1962 কিলোমিটার, এবং এটা হচ্ছে অবশ্যই একটা ইউটি, তাই না? আর যদি বলে কোন রাজ্যের উপকূল রেখার সীমানা সর্বাধিক, সেটা হচ্ছে গুজরাট, সেটা হচ্ছে 1215 কিমি। 1215 কিমি। বলুন, স্লাইডটা ক্লিয়ার হলো? আরও এখানে অনেক তথ্য রয়েছে, কিন্তু সব দিইনি আর কি, ঠিক আছে? বেছে বেছে তথ্যগুলো ইনক্লুড করছি যেগুলো একদমই ইম্পর্টেন্ট। পরের দিন প্রশ্ন করিয়ে দেবো এবং ম্যাপটাকেও শিখিয়ে দেবো। পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইইজেড, বলুন তো ইইজেড নাম শুনেছেন? ইইজেড, ইইজেড নাম শুনেছেন? হ্যাঁ কি না? না স্যার। নাম শোনেননি। ইইজেড এর ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইইজেড মানে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা জানতে হবে। এবার এটা জানার আগে আপনাদের আরও কিছু জিনিস জানতে হবে। কয়েকটা জিনিস আমি লিখছি এবং এটাই সম্ভবত আপনাদের শেষ টপিক, এটা হলে আপনাদের হয়ে যাবে। তো চলুন, ইন্টারেস্টিং জায়গা শিখে নিন একটু। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কিছু পয়েন্ট আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে কি নটিক্যাল মাইল, NAUTICL, নটিক্যাল মাইল, MILE, নটিক্যাল মাইল, ঠিক আছে? আর জানতে হবে হচ্ছে ফ্যাদাম, FATHAM, ফ্যাদাম। ইন্টারনাল সি, তারপর হচ্ছে বেস লাইন, ইন্টারনাল সি, বেস লাইন, এগুলো কি আমি আসছি। তারপর হচ্ছে কি টেরিটোরিয়াল সি, TERRITORIAL, টেরিটোরিয়াল সি। তারপর হচ্ছে কন্টিজিউয়াস সি, তারপর হচ্ছে ইইজেড। কেমন? চলুন এগুলোকে আমরা পরপর একটু দেখে নিই। এই যে স্থলজ সীমানাগুলো, একটু আগে আমি বললাম যে ভারতের যে স্থল সীমানা সেটা হচ্ছে কি 15,200 কিলোমিটার ভারতের স্থল সীমানা। তার মধ্যে উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। মূল ভূখণ্ড বললে সেটা হয়ে যাবে 5,422 কিলোমিটার। এগুলো তো আমি বললাম, তাই না? এবার যদি জলের সীমানা যদি দেখতে চাই, জলের সীমানা মানে ভারতের জলের সীমানা কতটা, তাই না? সেটাকে জানতে গেলে এই জিনিসগুলোকে আপনাকে জানতে হবে। প্রথমেই জানতে হবে যে নটিক্যাল মাইল। আমরা যখন কোনো ল্যান্ডের যখন সীমানা যখন পরিমাপ করি, কেমন, তখন আমরা কোন এককে পরিমাপ করি? কিলোমিটার এককে, ফুট, ইঞ্চি, তাই না? মিটার, এই এককে আমরা পরিমাপ করি, তাই তো? কিন্তু আমরা জলের যদি কোনো কিছু মানে জলের দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি, তখন সেটাকে আমরা নটিক্যাল মাইলে কী করি? পরিমাপ করি। এবার এই নটিক্যাল মাইলটা একটু জেনে রাখবেন। 1 কিলোমিটার, 1 নটিক্যাল মাইল সমান 1.852 নটিক্যাল মাইল। 1.852 নটিক্যাল মাইল। কেমন? 1 কিলোমিটার সমান 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 কিলোমিটার। কেমন? 1 নটিক্যাল মাইল সমান মানে প্রায় 2 কিলোমিটার আমরা বলতে পারি। কেমন?
এবার এই নটিক্যাল মাইলের সাহায্যেই আমাদের যে জলভাগ রয়েছে সেই জলভাগের পরিমাপ করা হয়। আর এখানে রয়েছে ফ্যাদাম, ফ্যাদামের সাহায্যে আমাদের জলের যে গভীরতা সেটাকে পরিমাপ করা হয়, তাই না? এবার চলুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বে অফ বেঙ্গল, আরব সাগর, সরি বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো কথা। এখন প্রশ্ন হলো এই যে জলটা রয়েছে এই জলের অধিকার কার, কতদূর পর্যন্ত ভারতের অধিকার রয়েছে, কেমন, কতদূর পর্যন্ত ভারতের অধিকার রয়েছে। এবার এটা জানার জন্য সবার প্রথমে একটা বেস লাইন টানতে হয়। ভারতের এই যে উপকূল রেখা বরাবর এই হচ্ছে একটা বেস লাইন টানা হয়, কেননা উপকূল রেখা কি নিশ্চয়ই আঁকা বাঁকা আর কি। তো সবার প্রথমে কি করা হলো, একটা বেস লাইন টানা হলো, এটা হচ্ছে একটা বেস লাইন, কেমন, বেস লাইন, এটা হচ্ছে একটা বেস লাইন। এবার এই বেস লাইনের ভিতরে এই যে অংশগুলো রয়েছে এগুলো তো সব সমুদ্র, তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সি, যেহেতু ভিতরে রয়েছে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সি, ইন্টারনাল সি বলা হচ্ছে। অর্থাৎ এর মধ্যে যা কিছু রয়েছে এগুলোর অধিকার সব কার, এগুলোর অধিকার হচ্ছে সব ভারতের। এখানে যা কিছু থাকবে, মাছ ধরার অধিকার, এখানে পেট্রোল তোলার অধিকার, প্রাকৃতিক কোনো গ্যাস থাকলে সেগুলোর অধিকার সব ভারতের, কেমন। তারপরে এই যে লাইনটা এটা তো বেস লাইন, একটু আগেই বললাম। বেস লাইনের পরে কি রয়েছে, বেস লাইনের পরে রয়েছে টেরিটোরিয়াল সি, বেস লাইনের পরে কি রয়েছে, টেরিটোরিয়াল সি। টেরিটোরিয়াল সি হচ্ছে মোটামুটি 12 নটিক্যাল মাইল পর্যন্ত, অর্থাৎ এত দূর পর্যন্ত 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে কি 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে এই টেরিটোরিয়াল সি, মানে এই যে অঞ্চলটা এটা হচ্ছে কি টেরিটোরিয়াল সি। অর্থাৎ এই টেরিটোরিয়াল অঞ্চলে যা কিছু থাকবে এগুলোর অধিকারও কিন্তু ভারতের, কেমন। এখানে মাছ ধরার অধিকার, এখানে যদি কোনো পেট্রোল যদি পাওয়া যায় সেই পেট্রোল তোলার অধিকার, বা আমরা বলতে পারি সেখানে সেখানে যদি কোনো প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার অধিকার, সব অধিকারই কিন্তু ভারতের। এমনকি অন্য কোনো দেশের জাহাজ বিনা অনুমতি না নিয়ে এই অঞ্চলের মধ্যে প্রবেশও করতে পারবে না, প্রবেশ করলে কিন্তু গেল, ঠিক আছে। ভারতের নেভি আছে, দেবে দুটো মিসাইল ছুড়ে, তাই না। ভারতের অনুমতি না নিয়ে প্রবেশই করতে পারবে না কোনো জাহাজ এই অঞ্চলগুলোতে, কেননা এটা পুরোপুরিভাবে ভারতের অধীনে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, কেমন। তারপরে হচ্ছে কি 12 নটিক্যাল ইন্টারনাল সি লাইন বা বেস লাইন করা কি দরকার ছিল, টেরিটোরিয়াল সি পর্যন্ত করলেই তো। এবার এগুলোতে ঠিক আছে অধিকারটা আরেকটু বেশি, যত একটু দূরে যাবে অধিকারটা একটু একটু কমতে থাকে আর কি, ঠিক আছে। তো এগুলোকে ভাগ করা হয়েছে একটা একটা করে, তবে পুরোটাই মানে পুরোটার অধিকারই কিন্তু ভারতের আর কি। তারপরে ভাগ রয়েছে সেটা হচ্ছে কি 24 নটিক্যাল মাইল পর্যন্ত, সেটাকে আমরা বলতে পারি কন্টিজিউয়াস সি, কন্টিজিউয়াস সি, ঠিক আছে। এখানেও অধিকার কি ভারতের, তাই না, কোনো জাহাজ এখানে ঢুকতে পারবেন না, তাই না। তারপর মোটামুটি 200 নটিক্যাল মাইল পর্যন্ত, একদম বেস লাইন থেকে, এগুলো বেস লাইন থেকে মোটামুটি 200 নটিক্যাল মাইল পর্যন্ত এতদূর অঞ্চলটাকে আমরা কি বলছি, EEZ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে এতদূর পর্যন্ত ভারতের অধীনে থাকে। এই এতদূর অঞ্চলের মধ্যে যা কিছু ঘটনা ঘটবে সব ভারতের অধীনেই থাকবে, এবং কোনো জাহাজ এখানে প্রবেশ করতে পারবে না ভারতের অনুমতি না নিয়ে। এখানে যদি কোনো দ্বীপ ওঠে সেই দ্বীপ কার হবে, ভারতের হবে। কোনো পেট্রোল পেলে সেটা ভারতের হবে। এখানে যদি কোনো রকম কোনো প্রাকৃতিক সম্পদ বা যে কোনো যা কিছু পাক সব ভারতের সেগুলো, অর্থাৎ এতদূর পর্যন্ত ভারতের অধিকার। অর্থাৎ বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এটাকে আমরা বলছি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই পুরো জোনটা ভারতের অধীনে আছে। ঠিক একই রকমভাবে এদিকেও তাই, এদিকেও রয়েছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কেমন। এবার এখানে লাক্ষাদ্বীপ আছে, তার জন্য একটু ইকোনমিক জোন আবার বেড়ে যাবে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তাই না। কেননা এখানে তো লাক্ষাদ্বীপ আছে, তারপরে লাক্ষাদ্বীপ থেকে কি করবে, গণনা করবে। প্রথমে এই বেস লাইন, টেরিটোরিয়াল সি, কন্টিজিয়াস সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন আরও বেড়ে যাবে, তাই না। মনে করুন এখানে একটা দ্বীপ পাওয়া গেল, তাই না, এখানে একটা দ্বীপ পাওয়া গেল, তাহলে দ্বীপটা কার হবে, ভারতের হবে, তাই তো। এবারে তখন ভারত কি করবে, তখন এই দ্বীপ থেকে প্রথমে বেস লাইন, তারপর টেরিটোরিয়াল সি,
কন্টিজিউয়াস সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তখন ভারতের সীমানা, জলসীমানা আরও বেড়ে যাবে, তাই না? এবং তারপরের যে সিগুলো রয়েছে এই সিগুলোকে বলছি আমরা হাই সি, ঠিক আছে? এবার এই হাই সি এর জন্য একটা অথরিটি রয়েছে আর কি আইএসএ, এর পরের যে সি রয়েছে তার জন্য একটা আইএসএ রয়েছে, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি। আচ্ছা এখানে লিখছি ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে যত মানে তার হাই যে সমস্ত সিগুলো আছে, মনে করুন এখানে যদি পেট্রোলটা পাই, তাহলে এই পেট্রোলের অধিকার তো ভারতের না, তাই না? তখন এটা দেখাশোনা কে করবে? তখন এটা দেখাশোনা করবে হচ্ছে এই আইএসএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি। তখন এই সি বেড অথরিটি এসে বলবে ঠিক আছে এখানে তো পেট্রোল পাওয়া গিয়েছে, ঠিক আছে তাহলে কিছুটা ভারতকে দিয়ে দাও, আর এখানে বাংলাদেশ আছে বাংলাদেশকে কিছুটা দিয়ে দাও, এদিকে মায়ানমারকে কিছুটা দিয়ে দাও, তখন এরা এসে ভাগ করে দেবে। তাহলে তো বাংলাদেশও বলবি আমি নেবো, তাই না? এখন এক কাঠা জায়গা মানে এক চুল জায়গাও কেউ ছাড়বে না, তারপর তো ইয়া পেট্রোল ছাড়ে, হ্যাঁ তখন একটা মীমাংসা করতে হয় আর কি। আশা করছি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বোঝা গেল। কোনো প্রশ্ন কারোর? পরের দিন ম্যাপ লার্ন করবো এবং এখান থেকে প্রশ্নও রেডি আছে, ঠিক আছে? 20টা প্রশ্ন রেডি আছে, 20টা প্রশ্ন পরের দিন করাবো এবং আরও কয়েকটা প্রশ্ন এখান থেকে করিয়ে দেবো। এখন স্যার কেউ কোনো জায়গা থাকছে না, কিন্তু মানুষ মারা গেলে কত জায়গা নিয়ে যাবে স্যার? মানুষ মারা গেলে ও আর এখন দেখতে হবে, ঠিক আছে কোথায় কি হয়।